বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা টেনিদা আর সিন্ধু ঘটক। আজ শুনুন চতুর্থ পর্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, বিভাস দত্ত, সুদীপ রঞ্জন সাহা এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, চতুর্থ পর্ব। সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লুম আবার। এবার ঘোড়ার গাড়িতে নয়, স্রেফ পায়ে দেলে। আমাদের ঘিরে ঘিরে চলল আরও জনাসাতেক লোক। রাস্তাটা এবড়ো খেবড়ো, দূরে মিটমিটিয়ে আলো জ্বলছে। পথের ধারে কাঁচা ড্রেন, কচুরিপানা, ঝোপ জঙ্গল, কতকগুলো ছাড়া ছাড়া বাড়ি, কয়েকটা ঠেলা গাড়িও পড়ে আছে। দুজন লোক আসছিল, ভাবলাম চেঁচিয়ে উঠি, কিন্তু তক্ষুনি আমার কানের কাছে কে যেন ফ্যাঁস ফ্যাঁস করে বনবিড়ালের মতো বললে, এই ঝগড়া, একেবারে স্পিকটি নট। চেঁচিয়েছিস কি তক্ষুনি মরেছিস। এবারে খেলনা পিস্তল নয়, সঙ্গে ছোড়া আছে, বুঝেছিস? লোক দুটো বোধহয় কুলিটুলি হবে। যেতে যেতে কটমটিয়ে কয়েকবার চেয়ে দেখলো আমাদের দিকে। আমি প্রায় ভাঙা গলায় বলতে যাচ্ছিলাম, বাঁচাও ভাই সব, কিন্তু ছোড়ার ভয়ে নিজের আর্তনাদটা কোঁত করে গিলে ফেলতে হলো। এর মধ্যে টেনিদা একবার আমার হাতে চিমটি কাটল, যেন বলতে চাইল, হ্যাঁ চুপ করে থাক। হঠাৎ লোকগুলো আরেকটা ছোট রাস্তার সামনে এসে থমকে দাঁড়ালো। একজন সেই রাস্তা বরাবর আঙুল বাড়িয়ে বললে, দেখতে পাচ্ছ? আমরা দেখতে পেলুম। রাস্তাটা বেশি দূর যায়নি, দুপাশে কয়েকটা ঘুমিয়ে পড়া টিনের ঘর রেখে আন্দাজ 200 গজ দূরে থমকে গেছে। সেখানে একটা মস্ত বড় লোহার ফটক, তাতে জোরালো ইলেকট্রিক লাইট জ্বলছে, আর ফটকের মাথার ওপর লেখা রয়েছে জয় মা তারা স্টুডিও। ঘেটুদা বললে, ওখানেই তোমাদের কাজ। হ্যাঁ হ্যাঁ, এই কাঁথারামকে সঙ্গে নিও। নস্যির কৌটোটা বিজয় কুমারের পকেট থেকে লোপাট করে এর হাতে দেবে। তারপর যেমন গিয়েছিলে শুট করে বেরিয়ে আসবে, ব্যাস, তাহলেই কাজ হাসিল। তারপরেই তোমাদের হাত ভরে প্রাইজ দেবেন সিন্ধু ঘটক। কিন্তু একটা নস্যির কৌটোর জন্যে? আছে আছে, নিদারুণ রহস্য আছে। তা জেনে তোমাদের কোনো দরকার নেই। এখন যা বলছি তাই করো। সাবধান, স্টুডিওর ভেতরে গিয়ে যদি কোনো কথা ফাঁস করে দাও কিংবা পালাতে চেষ্টা করো, তাহলে কিন্তু নিদারুণ বিপদে পড়বে। সিন্ধু ঘটকের নজরে পড়লে একটা পিঁপড়ে পর্যন্ত লুকিয়ে বাঁচতে পারে না। সেটা খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, খেয়াল থাকবে। আচ্ছা, আমরা সব এখানেই রইলুম। গেটের দারোয়ান বিজয় কুমারের পেয়ারের চাকর কম্বলরামকে চেনে, তোমাকে বাধা দেবে না। আর তুমি কাঁথারামকে নিজের ভাই বলে চালিয়ে দেবে। গেট দিয়ে ঢুকে একটু এগিয়েই দেখবে গুদামের মতো একটা প্রকাণ্ড টিনের ঘর, তার উপর লেখা রয়েছে ইংরাজিতে 2। ওটাই হচ্ছে 2 নম্বর ফ্লোর। ওখানেই বিজয় কুমারের শুটিং হচ্ছে। ফ্লোর শুটিং? এসব আবার কি ব্যাপার? ওখানে আবার গুলি গোলার কোনো ব্যাপার আছে নাকি? আরে না 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 না, ওসব কোনো ঝামেলা নেই। বললুম তো, ফ্লোর হচ্ছে গুদামের মতো এক রকমের ঘর। ওখানে নানা রকম দৃশ্য তৈরি করে সেখানে ফিল্ম তোলা হয়। আর শুটিং হলো গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা। কাউকে গুলি করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলুম। আচ্ছা, 2 নম্বর ফ্লোরে না হয় গেলুম, সেখানে না হয় দেখলুম বিজয় কুমারের শুটিং হচ্ছে, তখন কি করব? সুযোগ বুঝে তার কাছে গুটি গুটি এগিয়ে যাবে। সে হয়তো জিজ্ঞেস করবে, কিরে গম্বুলে, দেশে গিয়েই সঙ্গে সঙ্গে চলে এলি যে, আর স্টুডিওতেই বা এলি কেন? উত্তরে তুমি বলবে, কি করব স্যার, দেশের বাড়িতে গিয়েই আপনার সম্পর্কে একটা খারাপ স্বপ্ন দেখলুম, মেজাজ খিঁচড়ে গেল এগে, তাই চলে এলুম। শুনলাম আপনি স্টুডিওতে এসেছেন, তাই দর্শন করে চক্ষু সার্থক করে গেলুম। শুনে বিজয় কুমার হয়তো হেসে বলবে, বেটা তো মহা খলিফা, বলে তোমার পিঠ চাপড়ে দেবে আর একটা টাকা হাতে গুজে দিয়ে বলবে, যা যা, কিছু মিষ্টি ফিষ্টি খেয়ে বাড়ি চলে যা।
আমার ফিরতে রাত হবে, পারিস তো ভালো দেখে একটা মুরগি রোস্ট করে রাখিস। যখন এই সব কথা বলতে থাকবে তখন সেই ফাঁকে তুমি চট করে তার পকেট থেকে নস্যির ডিবেটা তুলে নেবে। হ্যাঁ, যদি ধরা পড়ে যায়? ধরা পড়ে যায় বলবে পকেট মারিনি স্যার, একটা পিঁপড়ে উঠেছিল তাই ঝাড়ছিলুম। যদি বিশ্বাস না করে? অভিমান করে বলবে স্যার আমার কথায় অবিশ্বাস, আমি আরে পোড়া মুখ দেখাবো না, গঙ্গায় ডুবে মরবো। বলতে বলতে কাঁদতে থাকবে। বিজয় কুমার বলবে কি মুশকিল কি মুশকিল, তখন তার পা জড়িয়ে ধরার কায়দা করে তাকে পটকে দেবে, আর ধাই করে একবার আচার যদি খায় আর ভাবতে হবে না, তৎক্ষণাৎ পকেট থেকে। বুঝেছ? বুঝেছি। বেশ, তাহলে এবার এগো। এগোচ্ছি। খবরদার কোন রকম চালাকি করতে যেও না কিন্তু, তাহলেই। আগে জানি মারা পড়বো। সাবাস, ঠিক আছে, এবার এগিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, এগিয়ে চললুম। যাও যাও। আমরা দুজনে গুটি গুটি জয়মাতারা স্টুডিওর দিকে চললুম। ওরা যে কোথায় কোনখানে ভুট করে লুকিয়ে গেল, আমরা পেছন ফিরেও আর দেখতে পেলুম না। আমি চাপা গলায় বললুম, টেনিদা, এই তো সুযোগ। সমানে হু হু করছে কি, আরে এখন ওরা কেউ কোথাও নেই, আমরা মুক্ত, একেবারে বেপরা হয়ে, মানে যাকে বলে উদ্দাম উল্লাসে ছুটে পালাতে পারি এখান থেকে। ফিল্ম স্টুডিও যখন রয়েছে তখন জায়গাটা নিশ্চয়ই টালিগঞ্জ। আমরা যদি জয়মাস্তারা স্টুডিওতে না গিয়ে পাশের খানাখন্দ ভেঙে এখন চোঁচো ছুটতে থাকি, তাহলে। এখন এখন পূর্বকের মতো বক বক করিস নি পেলা, আমি ভাবছি। কি ভাবছো? সত্যি সত্যি তুমি স্টুডিওতে গিয়ে ফিল্ম স্টার বিজয় কুমারের পকেট মারবে নাকি? শাট আপ! এখন সামনে পুঁদিচ্চেরি। খুব জটিল সমস্যায় পড়লে টেনিদা বরাবর ফরাসিয়া উড়ে থাকে। আমি বললাম, পুঁদিচ্চেরি? সে তো পন্ডিচেরি, এখানে তুমি পন্ডিচেরি পেলে কোথায়? পন্ডিচেরি নয়, আমি বলছিলুম ব্যাপার অত্যন্ত ঘোরালো, বুদ্ধি করতে হবে। আমি বললুম, কখন বুদ্ধি করবে? এদিকে আমাকে আবার এক বিতিকিচ্ছিরি পাগল সাজিয়েছে, মুখে কিচমিচ করছে 7 রাজ্যের দাড়ি, কুটকুট নিয়ে আমি তো মারা গেলুম। ওদিকে তুমি আবার চলেছো পকেট মারতে, ধরা পড়লে কিলিয়ে একেবারে কাঁঠাল পাকিয়ে দেবে, তখন। চুপ চুপ রও। অগত্যা চুপ করতে হলো, আর আমরা একেবারে জয়মাতারা স্টুডিওর গেটের সামনে এসে পৌঁছলুম। ভয়ে আমার বুক তুর তুর করতে লাগলো, মনে হতে লাগলো একটু পরেই একটা যাচ্ছে তাই কেলেঙ্কারি হয়ে যাবে। স্টুডিওর লোহার ফটক আধ খোলা, পাশে দারোয়ানের ঘর, আর ঘরের বাইরে খালি গায়ে এক হিন্দুস্থানি জাঁতরেল দারোয়ান বসে এক মনে আরও জাঁতরেল গোপজোড়াকে পাকিয়ে চলেছে। টেনিদাকে দেখেই সে একগাল হেসে ফেলল। কে ভাইয়া কমল রাম, সব আচ্ছা হ্যায়? সব আচ্ছা হ্যায়। ए कमल राम, ये तुम्हारे साथ ये पगला कौन है रे? ये पगला नहीं है, ये है हमार छोटा भाई कांथाराम। है कांथाराम? कांथाराम? राम राम सिया राम। राम जी ने दुनिया में कितना अजीब चीजों को पैदा किया है। राम राम। अच्छा चला जाओ अंदर में जाओ, तुम्हारा बाबू 2 नंबर में शूटिंग में है, वहीं शूटिंग चल रहा है, अंदर चला जाओ। আমরা স্টুডিওর ভেতরে পা দিলুম। চারদিকে গাছপালা, ফুলের বাগান, একটা পরিমার্কা ফোয়ারাও দেখতে পেলুম। আর কত যে আলো জ্বলছে কি বলবো। দেখলুম সব সারি সারি গুদামের মতো উঁচু উঁচু টিনের ঘর, তাদের গায়ে বড় বড় সাদা হরফে 1-2 করে নম্বর লেখা। দেখলুম বড় বড় মোটর ভ্যানে রেডিওর মতো কী সব যন্ত্র নিয়ে কানে হেডফোন লাগিয়ে কারা সব বসে আছে, আর রেডিওর মতো সেই সব যন্ত্রগুলোতে থিয়েটারের পাঠ করার মতো আওয়াজ উঠছে। প্যান্ট পরা লোকজন ব্যস্ত হয়ে এপাশ ওপাশ আসা যাওয়া করছিল, আর মাঝে মাঝে কেউ কেউ তাকিয়ে দেখছিল আমার দিকেও। একজন ফস করে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। দেখি দেখি, বাহ, বেশ চমৎকার মেকআপ হয়েছে তো, চমৎকার মেকআপ ধরে ফেলেছে। আমার বুকের রক্ত সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। আমি প্রায় হাউমাউ করে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম, কিন্তু টেনিদা পটাং করে আমাকে চিমটি কাটল। লোকটা আবার বললে, এক্সট্রা বুঝি? হ্যাঁ স্যার, এক্সট্রা। থিওরেম নয়, প্রবলেম নয়, একদম এক্সট্রা। আর এত বাজে এক্সট্রা যে বলাই যায় না। কম্বল রাম,
বিজয় কুমারের সঙ্গে থেকে খুব কথা শিখেছো দেখছি। তা এ কোন বইয়ের এক্সট্রা? আগে জিওমেট্রির থার্ড পার্টের। দেখো কমলরাম, বিজয় কুমার আদর দিয়ে দিয়ে তোমার মাথাটি একেবারে খেয়েছেন। তুমি আজকাল যাকে যা খুশি তাই বলো। তুমি যদি আমার চাকর হতে না, তাহলে তোমাকে আমি বেশ পিটিয়ে তক্তপোষ করে দিতুম। বলেই হন হন করে সে চলে গেল। আমি ভয় পেয়ে বললুম, টেনিদা, কি হচ্ছে এসব? আরে বেলা, এই তো সবে রগড় জমতে শুরু হয়েছে। চল চল, এবার ঢোকা যাক 2 নম্বর স্টুডিওতে। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, নিবেদনে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা। বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা টেনিদা আর সিন্ধু ঘটক। আজ শুনুন ৫ম পর্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, বিভাস দত্ত, সুদীপ রঞ্জন সাহা এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, ৫ম পর্ব। স্টুডিও মানে যে এমনি একখানা এলাহি কাণ্ড, কে ভেবেছিল সে কথা। সামনেই যেন থিয়েটারের ছোট একটা স্টেজ খাটানো রয়েছে, সেখানে ঘর রয়েছে, দাওয়া রয়েছে, কত সব বড় বড় আলো, কত মোটা মোটা ইলেকট্রিকের তার, বনবনিয়ে ঘোরা সব মস্ত মস্ত পাখা, কজন লোক সেই দাওয়াটার উপর আলো ফেলছে। একজন কোট প্যান্ট পরা মোটা মতন লোক বলছে, ঠিক আছে ঠিক আছে। ঢুকে আমরা দুজন স্রেফ হাঁ করে চেয়ে রইলুম। সিনেমা মানে যে এরকম গোলমিলে ব্যাপার তা কে জানত। কিছুক্ষণ আমরা কোনো কথা বলতে পারলুম না। এক কোনায় দাঁড়িয়ে ট্যাপ ট্যাপ চোখে তাকিয়ে থাকলুম কেবল। কোত্থেকে আরেকজন গেঞ্জি পরা আর প্যান্ট পরা লোক বাজখাঁই গলায় চেঁচিয়ে উঠল, মনিটর! সঙ্গে সঙ্গে মোটা লোকটা বললে, লাইটস! তার আশপাশ থেকে ওপর থেকে অসংখ্য সার্চ লাইটের মতো আলো সেই তৈরি করা ঘরটার দাওয়ায় এসে পড়ল। মোটা লোকটা বললে, এই 5 নম্বর কাটো, 5 নম্বর কাটো। কার নম্বর আবার কেটে নেবে? এখানে আবার পরীক্ষা হয় নাকি? আমি টেনিদাকে জিজ্ঞেস করলুম। টেনিদা কুট করে আমার কানে একটা চিমটি দিয়ে ফ্যাস ফ্যাস করে বললে, চুপ করে থাক। মোটা লোকটা আবার চেঁচিয়ে বললে, এই কেটেছো 5 নম্বর, 5 নম্বর। একটু উঁচু মতন জায়গা থেকে কে যেন একটা আলোর উপর এক টুকরো পিচবোর্ড ধরে বললে, কেটেছি। গেঞ্জি আর প্যান্ট পরা লোকটা আবার বাজখাঁই গলায় বললে, ডায়লগ! আমাদের পাশ থেকে হাওয়াই শার্ট আর পাজামা পরা বিটি মতন একজন লোক মোটা একটা খাতা বগল দাবা করে এগিয়ে গেল। আর তখনই আমরা রোমাঞ্চিত হয়ে দেখলুম কোত্থেকে শুট করে আলোর মধ্যে এসে দাঁড়ালেন আর কেউ নয়, স্বয়ং বিজয় কুমার। তার পরনে হলুদ জামা, হলুদ কাপড়, যেন ছট পরব সেরে চলে এসেছেন। আমার বুকের ভেতর তখন দূর দূর করে কাঁপছে। এক্ষুনি সেই মুহূর্তে ভয়াবহ লোমহর্ষক ব্যাপার ঘটে যাবে একটা। এত আলো, এত লোকজন, আর তার ভেতর থেকে নস্যির কৌটো লোপাট করা। ধরা তো পড়তেই হবে, আর স্টুডিও শুদ্ধ লোক সেই ফাঁকে আমাদের পিটিয়ে তুলোধনা করে দেবে। আমি দেখলুম বিজয় কুমার সেই পাজামা পরা বেঁটে লোকটার খাতা থেকে কি যেন বিড়বিড় করে পড়ে নিলেন। তারপর বললেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, যাব। বলেই এগিয়ে এসে ঘরের দাওয়াটায় বসলেন। অমনি যেন শূন্য দিয়ে একটা মাইক্রোফোন নেমে এসে ওর মাথার উপর একটুখানি উপরে থেমে দাঁড়ালো। বিজয় কুমার ভাবে গদগদ হয়ে বলতে লাগলেন, না না না, এই আমার মাটির ঘর, আমার স্মৃতি, আমার স্বপ্ন। এ ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। জমিদারের অত্যাচারে যদি আমার প্রাণও যায়, তবু তবু আমি আমার এই ভিটে থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না, কখনো না। আমি কোথাও যাব না। আমি টেনিদার কানে কানে জিজ্ঞেস করলুম, টেনিদা, রবি ঠাকুরের 2 বিঘা জমি হচ্ছে না? তা হবে,
তাহলে বিজয় কুমার নিশ্চয়ই উপেন। কিন্তু আম গাছ কোথায় টেনিদা? পেছনে তো দেখছি দুটো নারকেল গাছ। উপেনের যে নারকেল গাছও ছিল, কই রবি ঠাকুরের কবিতায় তো সে কথা লেখা নেই। বেশি বকিসনি পেলা, ব্যাপার এখন খুব সিরিয়াস, যাকে বলে পুঁদির চেরি। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখ না আমি কি করি। ওই বিতিকিচ্ছিরি সিন্ধু ঘটকটাকে যদি ঠান্ডা না করতে পারি, তাহলে আমি পটলডাঙ্গার টেনি শর্মাই নই। এর মধ্যেই দেখি বিজয় কুমার বলাটলা শেষ করে একখানা রুমাল দিয়ে চোখ মুছছেন। গেঞ্জি আর প্যান্ট পরা মোটা লোকটা আকাশে মুখ তুলে চাঁচা গলায় চেঁচিয়ে উঠেছে, সাউন্ড, হাউ ইজ দ্যাট? আর যেন আকাশবাণীর মতো কার মিহি সুর ভেসে আসছে, ওকে ওকে। বিজয় কুমার দাওয়া ছেড়ে উঠে পড়তেই টেনিদা আমার কানে কানে বললে, পেলা স্টেডি। আর বলেই ছুটে গেল বিজয় কুমারের দিকে। স্যার স্যার। বিজয় কুমার ভীষণ চমকে বললে, আরে কম্বল রামজি, তুই না 1 মাসের জন্য দেশে গিয়েছিলি, কি ব্যাপার হঠাৎ ফিরে এলি যে? আর স্টুডিওতে এলি বা কেন হঠাৎ, কি দরকার? স্যার আমি কম্বলরাম নই। তবে তবে কি ভম্বলরাম? কোথাও থেকে সিদ্ধি ফিদ্ধি খেয়ে আসিসনি তো? যা যা শিগগির বাড়ি যা। আর শোন, আমার জন্য ভালো একটা মুরগির রোস্ট বানিয়ে রাখিস। রাত 12টা নাগাদ আমি ফিরবো, কেমন? আমার কথা শুনুন স্যার, আপনার ঘোর বিপদ। হ্যাঁ, ঘোর বিপদ? কি বকছিস কম্বলরাম? আবার বলছি আপনাকে, আমি কম্বলরাম নই, আমি হচ্ছি পটলডাঙ্গার টেনিরাম, ভালো নাম ভজহরি মুখুজ্জে। আর বলেই টেনিদা এক টানে গাল থেকে জুড়ুলটা খুলে ফেলল। এই দেখছেন কি হচ্ছে, কি হচ্ছে, কি সর্বনাশ, সব কি হচ্ছে সব? স্টুডিওতে হইচই পড়ে গেল। কি হয়েছে? আরে কম্বলরাম ওর গাল থেকে জরুলখানা তুলে ফেলেছে। সে গেঞ্জি আর প্যান্ট পরা মোটা ভদ্রলোক সোজা ছুটে গেলেন টেনিদার দিকে। হোয়াট? জরুল খুলে ফেলেছে? জরুল কি কখনো খোলা যায় নাকি? আরো বিশেষ করে কম্বলরামের জরুল? ইম্পসিবল, ইম্পসিবল। এই 3rd টাইম বলছি আমি কম্বলরাম নই, লেপরাম, জাজিম রাম, মশারি রাম, তোষক রাম, এমনি রামে রামে কোনো রামই নই। আমি হচ্ছি পটলডাঙ্গার ভজহরি মুখুজ্জে। দুনিয়া শুদ্ধ লোক আমাকে এতটা কাল টেনি শর্মা বলে জানে। ও মাই গড। বিজয় কুমার কেমন ভাঙা গলায় বললে, হ্যাঁ, তাহলে তাহলে কম্বলরামের ছদ্মবেশ ধরার মানে কি? নিশ্চয়ই একটা বদ মতলব রয়েছে। খুব সম্ভবত আমাকে লোপাট করবার চেষ্টা, তাই তো? তারপর তারপর কোথাও বা লুকিয়ে রেখে একেবারে 1 লাখ টাকার মুক্তিপণ চেয়ে চিঠি দেবে আমার বাড়িতে। হ্যাঁ, সিনেমার অমন দুর্ধর্ষ বেপরোয়া নায়ক বিজয় কুমার হঠাৎ যেন কেমন চামচিকের মতো শুটকো হয়ে গেলেন, আর চিঁ করে বলতে লাগলেন, ও গেলুম, আমি গেলুম। এরপর খুন, পুলিশ, ডাকাত, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, সৎকার সমিতি, মরার খাটিয়া, হরিসংকীর্তনের দল। সাইলেন্স! আর সেই নিদারুণ হুঙ্কারে স্টুডিও শুদ্ধ লোক কেমন যেন ভেবড়ে গিয়ে থমকে দাঁড়ালো। সমবেত ভদ্র মহোদয়গণ, আপনারা মিথ্যে বিচলিত হবেন না। আমি ডাকাত নই, অত্যন্ত নিরীহ ভদ্র সন্তান। পুলিশ যদি ডাকতেই হয়, তাহলে ডেকে সিন্ধু ঘটক গ্রেপ্তার করবার জন্য ব্যবস্থা করুন। সেই আমাদের পাঠিয়েছে বিজয় কুমারের পকেট থেকে নস্যির কৌটো। আর বলতে হলো না। সিন্ধু ঘটক বলতেই সেই মোটা ভদ্রলোক ওহ মাই গড, গেলুম, মাই গড বলেই একটা সোফার ওপর চিৎপাত হয়ে পড়লেন। আর নস্যির কৌটো শুনেই বিজয় কুমার গলা ফাটিয়ে আর্তনাদ করলেন, প্যাক আপ, প্যাক আপ! মোটা ভদ্রলোক তড়াক করে লাফিয়ে উঠলেন সোফা থেকে, তেড়ে গেলেন বিজয় কুমারের দিকে। যখনই শুনেছি সিন্ধু ঘটক, তখনই জানি একটা কেলেঙ্কারি আজ হবে। কিন্তু প্যাক আপ তো চলবে না, আজ শুটিং হবেই। না, কোনো শুটিং হবে না। ওই অযাত্রা নাম শুনবার পরে আমি কিছুতেই কাজ করব না আজ। আমার কন্ট্রাক্ট খারিজ করে দিন। খারিজ করে দিন মানে? খারিজ করলেই হলো? পয়সা লাগে না? না, যেই শুনেছি সিন্ধু ঘটক, আমারও মাথায় খুন চেপে গেছে। আমি 1, 2, 3, আমি 10 পর্যন্ত গুনতে রাজি আছি। এর মধ্যে যদি আপনি ক্যামেরার সামনে গিয়ে না দাঁড়ান, তাহলে সত্যিই কিন্তু আজকে একটা খুনোখুনি হয়ে যাবে। কি? আমাকে ভয় দেখানো? খুনোখুনি হয়ে যাবে? বেশ, চলে আয় এদিকে, চলে আয়।
এক ঘুষিতে তোর দাঁত না উবড়ে ফেলেছি তো। বটে, দাঁত উপড়ে দেবে? আমাকে তুই তো করি, হ্যাঁ? ফিল্ম স্টার হয়েছেন, তারকা। যদি এক চড়ে আজ তোকে জোনাকি বানিয়ে দিতে পারি, দাঁড়া। এই এদিকে আমি হাঁ করেই ব্যাপারটা দেখছিলুম, আর আমার মাথার ভেতরে সব যেন কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছিল। কিন্তু মোটা লোকটা ঝাঁপিয়ে এগিয়ে আসতেই কেলেঙ্কারির চরম। ঘর ভর্তি ইলেকট্রিকের সরু মোটা তার ছড়িয়েছিল। লোকটার পায়ে একটা তার জড়িয়ে গেল, অমনি দুড়ুম করে আছাড় খেল। একটা আলো আছড়ে পড়ল তার সঙ্গে। তক্ষুনি দুম ফটাস, কোথা থেকে যেন কি ঘটে গেল, আর স্টুডিও জুড়ে একেবারে অথই অন্ধকার। তার মধ্যে আকাশ ফাটানো চিৎকার উঠতে লাগলো, আর সেই অন্ধকারে কে যেন কাকে জাপটে ধরলো, দমদাম করে কিলোতে লাগলো। টেনিদা টকাত করে আমার কানে একটা চিমটি দিয়ে বললে, বেলা এবার কুইক। কিসের কুইক আর বলতে হলো না, সে অন্ধকারের মধ্যে টেনে দৌড় লাগালাম দুজনে। জয়মা তারা স্টুডিওর বাইরে বাগানেও সব আলো নিভে গেছে। গেটে যে দারোয়ান বসেছিল সে কখন গোলমাল শুনে ভেতরে ছুটে এসেছে। আমরা খোলা দরজা দিয়ে বাইরে গেলুম। তারপর ঢুকবার সময় ডান দিকে যে পালানোর রাস্তা দেখেছিলাম তাই দিয়ে আরো অনেকখানি দৌড়ে দেখি সামনে একটা বড় রাস্তা। কিন্তু সিন্ধু ঘটক, তার দলবল না, কেউ কোথাও নেই। শুধু একটু দূরে মিটার তুলে একটা ট্যাক্সি দাঁড়িয়ে, আর তাতে বসে মস্ত গালপাট্টা দাঁড়িয়েওয়ালা এক শিখ ড্রাইভার এক মনে ঝিমোচ্ছে। টেনিদা বললে, ভগবান আছে পেলা, আর আমাদের পায়কে সর্দারজি। এ সর্দারজি। সর্দারজি চোখ মেলে উঠে বসে ঘুম ভাঙা জড়ানো গলায় বললে, क्या हुआ? अब भाड़ा जाएगा? अरे काहे नहीं जाएगा, मीटर तो खड़ा है। तब चलिए बहुत जल्दी। कहाँ चलना है, कहाँ? पटोल डांगा, पटोल डांगा। अच्छा ठीक है, बैठिए। গাড়ি ছুটল। একটু পরেই দেখলুম আমরা রসা রোডে এসে পড়েছি। তখনও পথে সমানে লোক চলছে, ট্রাম যাচ্ছে, বাস ছুটছে। আমি তখনও হাঁপাচ্ছি। বললুম, এই টেনিদা, তাহলে সত্যি সিন্ধুকুটুকের হাত থেকে বেঁচে গেলাম আমরা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু ব্যাপার কি টেনিদা, হঠাৎ গেঞ্জি পরা ওই মোটা লোকটা অত চটে গেল কেন? আর নস্যির কৌটোর কথা শুনেই বা বিজয় কুমার? চুলোয় যাক, পড়ে মরুক তোর সিন্ধু ঘটক, আর জমের বাড়ি যাক তোর ওই বিজয় কুমার। এখন ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি আমরা দুজনে। আমাদের নিয়ে গাড়ি যখন পটলডাঙ্গার মোড়ে এসে থামল, তখন মহাবীরের পানের দোকানের ঘড়িতে দেখি ঠিক 10টা বাজতে 8 মিনিট। মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে এত কাণ্ড, একেবারে রহস্যের খাসমহল। কিন্তু তখনও কিছু বাকি ছিল। টেনিদা বললে, আয় আয় পেলাল, নাপ নাপ নাপ। সর্দারজি কেতনা হুয়া? পরিষ্কার বাংলায় সর্দারজি বললে, পয়সা লাগবে না, বাড়ি চলে যাও। সে কি? হঠাৎ সর্দারজি হা হা করে হেসে উঠল। এক টানে দাড়ি খুলে ফেলে বললে, চিনতে পারছো? আমরা লাফিয়ে সরে গেলুম। টেনিদার মুখ থেকে বেরোলো, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। সর্দারজি আর কেউ নয়, স্বয়ং সেই অবলাকান্ত, সেই মেফিস্টোফিলিসদের একজন। আবার একবার সেই অট্টহাসি। তারপরেই তীর বেগে ট্যাক্সিটা শিয়ালদার দিকে ছুটে চলল। আমি বুদ্ধি করে নম্বরটা পড়তে চেষ্টা করলুম, কিন্তু পড়া গেল না। একরাশ নীল ধোঁয়া বেরিয়ে গাড়ির পেছনের নম্বর টম্বর সব ঢেকে দিয়েছে। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, নিবেদনে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা। বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা টেনিদা আর সিন্ধু ঘটক। আজ শুনুন
ষষ্ঠ এবং অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক পাত্র, সুব্রত চক্রবর্তী, বিভাস দত্ত, সুদীপ রঞ্জন সাহা এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম, আবহ শুভ্র সেনগুপ্ত। গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, ষষ্ঠ এবং অন্তিম পর্ব। সিনেমা দেখতে গিয়েছিলুম। বেশ ভালো একটা উপদেশপূর্ণ ইংরেজি বই। এই সব বলে টলে তো কোনো মতে বাড়ির বকুনির হাত থেকে রেহাই পাওয়া গেল, কিন্তু মেজাজ ভীষণ খারাপ হয়ে রইল। বলতে ভুলে গেছি, গাড়িতে বসেই মুখের রংটংগুলো ঘষে টষে তুলে ফেলেছিলুম, আর বাড়িতে ঢুকেই সোজা বাথরুমে ঢুকে একদম সাফসুফ হয়ে নিয়েছিলুম। ভাগ্যিস অত রাতে কারো ভালো করে নজরে পড়েনি, নইলে শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কি হলো? কেন আমাদের অমন করে ধরে নিয়ে গেল সিন্ধু ঘটক? কেন এবার মুখে রং মেখে সং সাজালো? আর জয়মাতারা স্টুডিওর ভেতরেই বা এত সব কাণ্ড কেন ঘটে গেল? সেসবের কোনো মানেই বোঝা যাচ্ছে না। আরও বোঝা যাচ্ছে না দাড়ি লাগিয়ে অবলাকান্ত কেনই বা আমাদের বিনে পয়সায় পৌঁছে দিলে। আমরা বিজয় কুমারের নস্যির কৌটো লোপাট না করেই পালিয়ে এসেছি জেনেও হাতে পেয়েও সে আমাদের ধরে নিয়ে গিয়ে গুম করল না কেন? ভীষণ গোলমেলে সব ব্যাপার। সকালে বসে বসে এইসব যতই ভাবছি ততই আমার চাঁদের ওপরটা সুরসুর করছে, গলার ভেতরটা কুটকুট করছে, কানের মাঝপথে কটকট করছে, আর নাকের দুপাশে সুরসুর করছে। ভেবে চিন্তে থই না পেয়ে শেষে মনের দুঃখে আমি সত্যেন দত্তের লেখা বিখ্যাত সেই ভুবনের গানটা গাইতে শুরু করলুম। ভুবন নামেতে বেদড়া বালক, তার ছিল এক মাসি। আহা ভুবনের দোষ দেখে দেখিত না সে মাসি সর্বনাশী। শেষে কলা চুরি মূল চুরি করে বাড়ে ভুবনের আসকারা। চোর হতে পাকা ডাকাত হলো সে ব্যবসা মানুষ মারা। এই পর্যন্ত বেশ করুণ গলায় গিয়েছি, এমন সময় হঠাৎ তেতলা থেকে এসা মোটা ডাক্তারি বই হাতে নিয়ে মেজদা তেড়ে নেমে এলো। এই পেলা, কি হচ্ছে সব সকালবেলায়? গান গাইছি। হ্যাঁ, এরই নাম গান? হ্যাঁ, এ তো দেখছি একেবারে স্টেইন গান। মানে স্বর্গে মা সরস্বতীর গায়ে পর্যন্ত গিয়ে গোলা লাগবে। তুমি তো ডাক্তার, গানের কি জানো? এর শেষটা যদি শোনো আরও করুন। বলেই আবার টেবিল বাজিয়ে শুরু করেছি। ধরা পড়ে গেল বিচার হইল ভুবনের হবে ফাঁসি। হাউ হাউ করে লাল মুড়ি বেঁধে ছুটে এলো তার মাসি। অমনি বেরসিক মেজদা ধাঁই করে ডাক্তারি বইয়ের এক ঘা আমার পিঠে বসিয়ে দিলে। বিচ্ছিরি রকম দাঁত খিঁচিয়ে বললে, আরে যা খেলে কচু পোড়া, মাথা ধরিয়ে দিলি তো। লেখা নেই পড়া নেই, বসে বসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। বারে, এই তো সব আমাদের স্কুল সামার ভ্যাকেশন শুরু হলো, এখনই পড়বো। ও পড়বে না তো বেরো, বেরো, রাস্তায় গিয়ে চেঁচাও। আমি গাঁ গাঁ করে বেরিয়ে এলুম রাস্তায়। এসব বেরসিকদের কাছে সঙ্গীত চর্চা না করে আমি বরং চাটুর্যদের রকে বসে পটলডাঙ্গার নেড়ি কুকুরগুলোকেই গান শোনাবো। কিন্তু গান আর গাইতে হলো না। তার আগেই দেখি টেনিদা হন হন করে আসছে। আমায় দেখি ব্যতিব্যস্ত হয়ে বললে, এই পেলা পেলা পেলা, কুইক কুইক, এই তোর কাছেই যাচ্ছিলুম, চটপট চলে আয়। আর কি হলো? সিন্ধু ঘটক। হ্যাঁ, সিন্ধু ঘটক কোথায়? আরে আমাদের বাড়িতে বৈঠকখানায় বসে আছে। হ্যাঁ? তক্ষুনি দু চোখ কপালে তুলে আমি প্রায় রাস্তার মধ্যেই ধপাস করে পড়তে যাচ্ছিলুম। টেনিদা খপ করে আমাকে ধরে ফেলল। এই দাঁড়া না, এক্ষুনি ঘাবড়াচ্ছিস কেন? চলে আয়, আমার সঙ্গে চলে আয়। চলেই এলুম। বুকের ভেতরটা হাঁকপাঁক করছিল। কিন্তু এই বেলা 9:30টার সময় টেনিদার বাড়ির বৈঠকখানায় বসে সিন্ধু ঘটক আমাদের কি আর করবে? কিংবা এসব মারাত্মক লক্ষ্যে কিছু বিশ্বাস নেই। রামহরি বটব্যাল কিংবা যদুনন্দনাঢ্যের গোয়েন্দা উপন্যাসে দিনে দুপুরেই যে কত বড় দুর্ধর্ষ ব্যাপার স্যাপার ঘটে যায় সে তো আমার আর অজানা নেই। আমি আরেকবার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, আচ্ছা টেনিদা, সঙ্গে দস্যু দল, মারাত্মক অস্ত্রশস্ত্র? আরে না না, কিছু না, একেবারে একা। পুলিশের খবর দিয়েছ? আহা, কিচ্ছু দরকার নেই, তুই আয় না। জয় মা তারা বলতে গিয়ে সেই অলক্ষণে স্টুডিওটাকে মনে পড়ে গেল। সামলে নিয়ে বললুম, জয় মা কালী। আর ঢুকে পড়লুম টেনিদাদের বাড়িতে। আর ঢুকেই দেখি
চেয়ারে বসে সিন্ধু ঘটক। সেই চেহারা নেই, গায়ে মুগার পাঞ্জাবি, হাতে গোটা কয়েক আংটি, এক মুখ হাসি। বললে, এসো প্যালারাম, এসো, তোমার জন্যই বসে আছি। আমি হাঁ করে কিছুক্ষণ চেয়ে রইলুম। তারপর ভয়টা কেটে গেলে জিজ্ঞেস করলুম, আপনি আপনি কে? আমার নাম হরিকিঙ্কর ভরচৌধুরী। মনোরমা ফিল্ম কোম্পানির নাম শুনেছ তো? আমি সেই ফিল্ম কোম্পানির মালিক। কিন্তু কাল রাতে আমাদের নিয়ে আপনি এসব কি কাণ্ড করলেন বলুন তো? খুলে বললেই সবটা বুঝতে পারবে। এসো, বসো, বলছি। তারপর যা বললেন তা সংক্ষেপে এই। আমি একটা ছবি আরম্ভ করব। বিজয় কুমারকে তার নায়ক করতে চাই, কিন্তু বিজয় কুমার বলে বসেছেন গজানন মাইতির পথে পথে বিপদে ছবির কাজ শেষ না হলে তিনি কোনো ছবিতে নামবেন না। এখন গজানন মাইতির সঙ্গে আমার ঘোর শত্রুতা, তাই আমি মনে মনে পণ করলাম গজাননের ছবির শুটিং পণ্ড করে দেব। কাল রাতেই ছিল গজাননের ছবির প্রথম শুটিং। গজানন ঘুঘু লোক, সে হুকুম দিয়েছিল শুটিংয়ে কোনো বাইরের লোক ঢুকতে পারবে না। সুতরাং এমন কাউকে দরকার যে চট করে স্টুডিওতে ঢুকে যেতে পারবে, আর সে পারে কম্বলরাম। কিন্তু কম্বলরাম তো দেশে চলে গেছে। তাই আমি 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম ঠিক কম্বলরামের মতো একটা লোক কোথায় পাওয়া যায়। তারপর গড়ের মাঠে তোমাদের দেখে। কিন্তু বিজয় কুমারের নস্যির কৌটোর মানে কি? আর সিন্ধু ঘটক সাজবাড়ি বা আপনার কি দরকার ছিল? বিজয় কুমার ছেলেবেলায় খুব নস্যি নিতেন। একদিন স্কুলের ক্লাসে বসে নস্যি নিচ্ছেন, হেডমাস্টার মশাই দেখতে পেয়ে কান ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে বেত পিটিয়ে দিলেন। সেই থেকে নস্যির নাম শুনলেই বিজয় কুমার ক্ষেপে যান। এখন ফিল্মে ঢুকেও বিজয় কুমারের প্রতিজ্ঞা, তার ছবি তোলার সময় কেউ নস্যি টানলে কিংবা নস্যির নাম উচ্চারণ করলে তিনি তক্ষুনি স্টুডিও থেকে চলে যাবেন। আর সিন্ধু ঘটক? লোকে আড়ালে গজাননকে সিন্ধু ঘটক বলে। গজানন তা জানেন। তার ধারণা কথাটা অপয়া। শুটিংয়ের সময় ওটা কানে গেলে একটা কিছু কেলেঙ্কারি হবেই। এর জন্যে এত কাণ্ড করলেন আমাদের নিয়ে। এই যদি গজানন বাবু আমাদের ধরে ঠেঙিয়ে দিতেন তাহলে আমি তোমাদের হাসপাতালে পাঠাতুম। সেসব ব্যবস্থা ছিলই। যাক, সব কিছুই ভালোই ভালোই হয়ে গেছে। আজ সকালে নিজে থেকে এসেই বিজয় কুমার আমার সাথে কন্ট্রাক্ট সই করে গেছেন। কিন্তু আপনি আমাদের ঠিকানা জানলেন কেমন করে? কাল অবলাকান্ত তোমাদের রাস্তার মোড়ে পৌঁছে দিয়ে গেল না? আর পটলডাঙ্গার টেনি শর্মা তো বিখ্যাত লোক, তাকে খুঁজে বের করতে কতক্ষণই বা লাগে? হ্যাঁ, আমরা চুপ। হরিকিঙ্কর বললেন, এইবার কাজের কথা। তোমাদের কিছু পুরস্কার দেব বলেছিলুম। অনেক কষ্ট করেছ, রংচং মাখিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছি। আমার একটা কৃতজ্ঞতা তো আছে। এই প্যাকেট তোমাদের দুজনকে দিয়ে গেলুম। আমি যাওয়ার পরে খুলে দেখো। কাগজে মোড়া দুটো ভারী বাক্স তিনি তুলে দিলেন আমাদের দুজনের হাতে। টেনিদা গাঁই গুঁই করে বললে, একটা কথা বলবো স্যার, আমাদের একদিন ছবির শুটিং দেখতে দেবেন স্যার? হ্যাঁ, আলবাত আলবাত। এই যেদিন ভালো শুটিং হবে সেদিন আগে থেকে খবর দিয়ে গাড়ি পাঠিয়ে তোমাদের নিয়ে যাব। চাই কি ওই জনতার দৃশ্যে নামিয়েও দিতে পারি। কিন্তু দেখো, সেখানে গিয়ে নস্যির কৌটো ফৌটো বলে ফেলো না যেন আবার। পাগল আর বলে। তাহলে আমি এবার আসি, টাটা। হরিকিঙ্কর চলে গেলেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম গলির মোড়ে একটা মস্ত লাল মোটর দাঁড়িয়েছিল। সেইটিতে চড়ে তিনি দেখতে দেখতে উধাও হলেন। এই পেলা, প্যাকেটটা খোল খোল। হ্যাঁ বলছো?
হ্যাঁ হ্যাঁ, খোল খোল। খুলেই ফেলি। হ্যাঁ, বেলা, আমার প্যাকেটে একটা ট্রানজিস্টার। এই দেখো টেনিদা, আমার প্যাকেটে ক্যামেরা। এই বেলা, দুটোই নতুন রে। হ্যাঁ, একদম ঝকঝক করছে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়াক ইয়াক। শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প টেনিদা আর সিন্ধু ঘটক, নিবেদনে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা।